বাংলাদেশ প্রসঙ্গ মোদির উপর ছেড়ে দিয়েছেন। মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তার জানা মতে বাংলাদেশ নিয়ে শত বছর ধরে কাজ করছে ভারত। এই বৈঠক Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. চারটা কারণে তার এই আত্মবিশ্বাস থাকতে পারে, ফিরে আসা, যে তিনি বিশ্বাস করেন তিনি ফিরতে পারবেন। নাম্বার 1 হচ্ছে তার বিশাল দল আওয়ামী লীগ। মনে হচ্ছে ইউনূসের দিন শেষ, ইউনূস আর থাকতে পারবে না, ইউনূসের উপরে একটা চাপ আসছে, ইউনূস এখান থেকে বিদায় নিতে হবে। সো আমরা মনে করি ইনশাল্লাহ শীঘ্রই আওয়ামী লীগের জন্য সুদিন অপেক্ষা করছে। এগোনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বাংলাদেশ নিয়ে কথা হয়। প্রসঙ্গটি নিয়ে আনেন ভারতের এক সাংবাদিক। ট্রাম্পের কাছে জানতে চান, সাবেক বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত থাকায় বর্তমান প্রশাসনের ভূমিকা কি থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরসের সাম্প্রতিক বৈঠকের বিষয়টি উল্লেখ করেন ওই সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেছেন, বাংলাদেশ প্রসঙ্গ মোদির উপর ছেড়ে দিয়েছেন। মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তার জানা মতে বাংলাদেশ নিয়ে শত বছর ধরে কাজ করছে ভারত। এই বৈঠকের আগে ভারতের উদ্দেশ্যে ট্রাম্প হুমকি দেওয়ার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর চড়া শুল্ক বসায় তাদের উপর একই হারে পাল্টা শুল্ক বসবে, আর এই তালিকায় যে ভারত সবার উপরে থাকবে তা খোলামেলাভাবে জানিয়ে দেন ট্রাম্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আর জ্বালানি কিনবে ভারত। रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है। भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। As far as the Russia-Ukraine conflict is concerned, I'm very happy that President Trump has taken initiatives to restore peace and had telephone calls with President Putin and President Zelensky. The world had this thinking that India somehow is a neutral country in this whole process, but this is not true. 78 বছর বয়সী একজন নারী এতটা মনোবল যে তিনি ফিরে আসবেন, যার উপর এখন 250-র উপর মামলা, তার বয়সী মানুষ গ্রামে এখন লাঠি বর দিয়ে আটে, তিনি এখনো ক্ষমতায় ফেরার স্বপ্নে আছেন। কিন্তু কোন যুক্তিতে, কোন বিশ্বাসে তিনি ফিরতে পারবেন, এটা একটা বিস্ময়ের ব্যাপার। চারটা কারণে তার এই আত্মবিশ্বাস থাকতে পারে, ফিরে আসা, যে তিনি বিশ্বাস করেন তিনি ফিরতে পারবেন। নাম্বার 1 হচ্ছে তার বিশাল দল আওয়ামী লীগ। মানে বলা হয় যে ওই যে হাতি মূল্য লাখ টাকা, আওয়ামী লীগ হচ্ছে ওইরকম লাখ টাকার দল, যে এটা মূল্যও মারা যাবে না এই টাইপের। তো এটা হচ্ছে তার একটা পজিটিভ দিক। তিনি জানেন তার বিশাল কর্মী বাহিনী রয়ে গেছে, হয়তো এখন বিপদে আছে কিন্তু এক সময় উঠে দাঁড়াবে। তারপর 2 নম্বর তার আস্থার জায়গা হচ্ছে ভারত এবং ট্রাম্প। তিনি মনে করছেন ভারত যেহেতু প্রতিবেশী বড় রাষ্ট্র, সুতরাং ভারত চাইলে কোনো একটা কৌশল করতে পারে এবং তাকে হেল্প করতে পারে, এবং সেক্ষেত্রে ট্রাম্প ক্ষমতায় আসছেন, যেহেতু ইউনূস সাহেব ডেমোক্র্যাটদের লোক, ট্রাম্প রিপাবলিকান অপোজিশনের লোক, সুতরাং এটা ব্যবহার করে তিনি একটা ফায়দা নিতে পারবেন। তারপর হলো যে তার যে আত্মবিশ্বাস, ম্যানেজ করার যে ক্যাপাসিটি, শেখ হাসিনা যে এত উন্নয়ন করছেন সেটা কেউ বলুক আর না বলুক, এটা সত্য, কিন্তু কিভাবে করতে পারলেন, ওই যে তার একটা ম্যানেজ করার ক্যাপাসিটি আছে, কাকে কিভাবে ম্যানেজ করতে হবে, কোথা থেকে টাকা আনতে হবে, কোথায় কোনটার সাথে জোড়া দিতে হবে, শি নোজ ভেরি ওয়েল। এবং তার বিশ্বাস তিনি ইউরোপ আমেরিকাকে সামহাও ম্যানেজ করতে পারবেন। আর সবশেষে তার যে আস্থার জায়গা, টাকা লাগে। এখন ওই যে ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন মার্কোস, যিনি স্বৈর শাসক, পালিয়েছিলেন, কিন্তু টাকার জুড়িতে আবার ক্ষমতায় চলে আসছেন। এখন আওয়ামী লীগের লোকদের অনেক টাকা, এবং তিনি হয়তো মনে করেন যে টাকার সমস্যা হবে না, টাকাও একটা শক্তি, সুতরাং এগুলো ম্যানেজ করে তিনি বা তার দল ফিরতে পারবে। এখন কথা হচ্ছে যে এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এইগুলোর উপর হয়তো তিনি আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, এবং এরকম বয়সী একজন মানুষ এতটা আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, এটা অনেকটা বিরল। কিন্তু এটা বুঝতে হবে, ভারত ছাড়া কিন্তু এখন তার পাশে কোনো দেশ নেই। এখন ম্যানেজ করা, তার যতই ক্যাপাসিটি থাকুক না কেন,
চেয়ারে থেকে ম্যানেজ করা যতটুকু সহজ, ক্ষমতার বাইরে থেকে ততটা সহজ না, বরং ততটাই কঠিন, তবে দুঃসাধ্য না। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে 100% সত্য, কিন্তু শেখ হাসিনা ফেরা অনিশ্চিত, সেটা 100% সত্য। যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যাবে, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে। নির্বাচন যতই ঘনিয়ে আসতে থাকবে এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন ফোরামে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্রক্রিয়ায় সামনে চলে আসবে এবং সেগুলোর উত্তর কী হবে তা নিয়ে কে কী উত্তর দিল তার উপর নির্ভর করে নানা ধরনের বিরোধও তৈরি হবে এবং এ নিয়ে রাজনীতি চলতে থাকবে। আচ্ছা, আমরা বরং দেখি এখন পর্যন্ত পক্ষগুলি কী কী, কারা নিষিদ্ধ করতে চান, কেন চান, কারা চান না, কেন চান না, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এটা এদের মধ্যে স্পষ্ট, নিষিদ্ধ করার পক্ষে যারা আছে, যারা নিষিদ্ধ করতে চান, তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটা আছে তাদের যারা নেতৃবৃন্দ, তারা নিষিদ্ধ করতে চান। জাতীয় নাগরিক কমিটি যেটা আছে তাদেরই একটা ভাতৃপ্রতিম সংগঠন হতে পারে, তারা নিষিদ্ধ করতে চান। এবং তাদের যে প্রতিনিধিরা সরকারের মধ্যে আছেন তারা নিষিদ্ধ করতে চান, এই চান। আর কাউকে চাও তো এখন মানে নিষিদ্ধ করতে চায় এরকম খুব একটা শুনি। বিএনপির দু একজন নেতা বিচ্ছিন্নভাবে কথা বলেছেন, তারাও বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এরকম দু একজন বলেছেন, একদম বলেননি তা না, বলেছেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লিডার যারা আছেন, বিশেষ করে পলিসি মেকার যারা আছেন, যেমন তারেক রহমান, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাদের মুখে আমি কখনো নিষিদ্ধ করার কথা শুনিনি। ওনারা বারবার বলেছেন যে বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি এই ডেমোক্রেসি যে নর্মসগুলো আছে সবগুলো মেনে তারা রাজনীতি করতে চায়। ও কিন্তু স্পষ্ট, কারণ এই নর্মসের মধ্যে নিষিদ্ধ করার বিষয়টা নাই। যাই হোক, এগুলো আমরা চাই। এবং তারপর কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা জনগণের ব্যাপার। এখন বিএনপি এটা কেন চায় এটা তো সবাই জানে, যে এই রাজনীতিতে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ। গত 15.5 বছর 16 বছর ধরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি অত্যাচারিত, নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের কাছে। তারপরও বিএনপি কেন চায় না, এটা একটা বিরাট বিশ্লেষণ। এই বিশ্লেষণটা আমি আগামী দিনের জন্য রেখে দিলাম। আগামী দিন যদি অন্য কোনো বড় খবর না থাকে এটা নিয়ে আমি কথা বলবো, যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, এটা নিয়ে আলাপ করবো। এখন আমি বরং এই প্রসঙ্গে আসি যে কে কে চায়। জামাত মাঝে মাঝে চায়, মাঝে মাঝে চায় না। আমি যদি হিসাব করি তাহলে 40% সময় তারা চায় না, বলে এটা আমার কিছু করার নাই, যা হবার হবে। আবার 60% ক্ষেত্রে তারা বলে, তাদের নেতারা বলেন যে আমরা এটা নিষিদ্ধ চাই। আর সরকারের আগেই বললাম যে উপদেষ্টাদের মধ্যে মানে 3 জন উপদেষ্টাকে বলতেই শোনা গেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এই নিয়ে তারা হুঙ্কারও দিয়েছেন। সর্বশেষ দেখলাম সপ্তাহখানেক আগে বিএসএসের কাছে একটা ইন্টারভিউ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানা প্রক্রিয়া সরকার শুরু করে দিয়েছে। এটা কীভাবে শুরু করলো আমি জানি না, কারণ এর আগে কয়েক মাস আগে আমরা প্রফেসর ইউনূসকে শুনেছি, উনি বলেছেন, বিভিন্ন ফোরামে বলেছেন, বিভিন্ন পত্রিকাকে বলেছেন, বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই। এটা বলেছেন উনি। দ্য হিন্দু ইন্ডিয়ার যে বিখ্যাত পত্রিকা দ্য হিন্দু, সেখানে উনি বলেছেন যে ওনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান না। আবার বিদেশি যারা আছে, যেমন ধরেন বিভিন্ন দেশের দূতাবাসে যারা নাকি কর্মকর্তা আছেন, তারা যতবার বাংলাদেশে বিভিন্ন ফোরামে কথা বলেছেন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, যে সেখানকার যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পররাষ্ট্র উপদেষ্টা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, সেখান থেকে বের হয়ে যখন সাংবাদিকে তাকে জিজ্ঞাসা করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার সম্পর্কে, তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা চাই না, আমরা চাই যে সকল দল নির্বাচনে অংশ নিক এবং সকল দল অংশ নিয়ে একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হোক, এটা তারা বলেছেন। এটা বেশ কয়েকজনই বলেছেন। যুক্তরাষ্ট্রের যে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদেরকেও প্রশ্ন করা হয়েছে, তারাও একই কথা বলেছেন যে সবাই অংশ নিক, তারপরে যারা হয় এবং সবাই যেন নির্বাচনে অংশ নেওয়ার সময় নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পান, তারা এমন কথাও বলেছেন।